Okay. So strain is basically change in dimension of an object under application of external force is strain. So basically, strain is basically, we can say, when a body is subjected to some external load. When you apply some external load on a particular body, there is some change of dimension of the body. Okay. So যখনই তুমি একটা কিছু বডির উপর when you apply some load, there is some deformation or there is some change of dimension in that particular body, and the ratio of the change of dimension of body to the original dimension is known as strain. Okay. So supposedly you have a body of particular length L. Okay. So when you apply external load, so the deformation or increased length is DL. Okay. এই যে এখানে DL আছে. So the ratio of increased length and the original length is called strain. ঠিক আছে? কতটুকু ডিফরমেশন হলো ডিভাইড বাই তার অরিজিনাল লেন্থটা কত ছিল। যদি 100 মিটার হয়, ডিফর্ম করার পর 102 মিটার হয়, সো চেঞ্জ অফ লেন্থ কত হইছে 2 মিটার। সো 2 ডিভাইড বাই 100 is the strain of that particular body. So change in length divided by original length. এখন এই চেঞ্জ ইন লেন্থ ইট মে বি এটা ইনক্রিজও হতে পারে আবার এটা ডিক্রিজও হতে পারে with the application or with the types of load. এখন types of load, if you apply tensile load বা tension, okay, so তুমি যখন এখানে tensile load apply করবা তখন কিন্তু এটা লেন্থটা ইনক্রিজ করবে। when you apply compressive force or compressive load, so এই লেন্থটা ডিক্রিজ করবে। ঠিক আছে? সো এটা হচ্ছিল আমাদের স্ট্রেন বেসিক্যালি। সো আমাদের এখানে কিছু টাইপস আছে। আচ্ছা একটু হোল্ড করো, আমি একটু আস্তে আস্তে দাঁড়াও।
সরি আমি একটু হ্যালো শুনতে পাচ্ছ? স্যার আচ্ছা আচ্ছা সরি ওই আমার ইয়েতে একটু দেরি হয়েছে, আমি ওই পাশে গেছিলাম। আচ্ছা সরি, ওই যে আমাদের বাসার কেয়ারটেকার আসছিল একটু আগে, তো উনি হচ্ছে হলো তার বাসা হচ্ছে রাজশাহী, তো ওখান থেকে হচ্ছে আম দিয়ে গেছে বুঝছো, তো এই জন্য আমি একটু গেছিলাম ওই আমগুলো একটু রিসিভ করতে। আচ্ছা সরি ওই জন্য একটু ইন্টারাপ্ট হলো ক্লাসে, প্রবলেম নাই। সো আমি স্ট্রেনটা বলতেছিলাম। So when a body is subjected to some external force, there is some change of dimension of the body. Okay. The ratio of change of dimension of the body to its original dimension is called strain. সেটা আমি অলরেডি বলছি। এই যে ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেন, টেনসাইল স্ট্রেন, কম্প্রেসিভ স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন, শিয়ার স্ট্রেন, এই টাইপস গুলো আমি এখন আর এখানে যেহেতু সিম্পল একটা ডেফিনেশন আছে, আমি এখানে ইনক্রিজ করতে মানে ডিসকাস করতেছি না। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, মানে ফিগারের সাথে সাথে এটার ডেসক্রিপশন গুলো দেখবো আমরা, ঠিক আছে? এখানে জাস্ট হচ্ছে এমনি একটু জাস্ট রেশিও অফ ইনক্রিজ ইন লেন্থ টু ইটস অরিজিনাল লেন্থ অফ দ্য বডি হোয়েন সাবজেক্ট টু এ পুল ফোর্স। ওকে, সো টেনসাইল স্ট্রেন বেসিক্যালি হলো ডিফরমেশন অফ দ্য পার্টিকুলার বডি হোয়েন ইউ অ্যাপ্লাই টেনসাইল ফোর্স, আর কম্প্রেসিভ স্ট্রেন হচ্ছিল হোয়েন ইউ অ্যাপ্লাই কম্প্রেসিভ ফোর্স, যে ডিফরমেশনটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কম্প্রেসিভ স্ট্রেন। শিয়ার স্ট্রেন এর টার্মটা আমরা শিয়ার স্ট্রেস যখন করব তখন আমরা শিয়ার স্ট্রেনটা বুঝবো ভালো করে। আর ভলিউমেট্রিক স্ট্রেন হচ্ছিল রেশিও অফ চেঞ্জ অফ ভলিউম অফ দ্য বডি টু ইটস অরিজিনাল ভলিউম। সো এটা হচ্ছে ভলিউমের রেসপেক্টে। ওকে, ঠিক আছে। সো আজকে ক্লাসে আমাদের মেইন যে টপিকটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, আমি সেখানে ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে টাইপসটা না বলে। সো ক্যান ইউ টেল মি হোয়াট ইজ হুকস ল অর হোয়াট ইজ ইলাস্টিক লিমিট? হুকস ল সম্পর্কে কিন্তু অলরেডি অনেকের আইডিয়া থাকার কথা, অনেকে কি সবারই তো আইডিয়া থাকার কথা, সবাই হুকস ল সম্পর্কে জানে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। হ্যাঁ, এখন তো তুমি এখন বড় হয়েছো, তোমার এখন তো পীড়ন আর বিকৃতি বললে হবে না, এখন তোমাকে স্ট্রেস স্ট্রেন বলতে হবে, বুঝতে পারছো? জি স্যার। তোমার হ্যাঁ স্থিতিস্থাপক সীমা মানে উইদিন ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট ইলাস্টিক লিমিট প্রপোর্শনাল টু স্ট্রেন। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ভেরি গুড, তার মানে তোমার এটা ঠিক আছে। ইলাস্টিক লিমিট, এই যে উইদিন ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমার মধ্যে, সো এই কথাটা না বললে কিন্তু আলটিমেটলি তোমার এই হুকস ল ডেফিনেশনটা আর থাকতেছে না। ওকে, সো সেই জিনিসটাই সামারি আমরা এখানে দেখি, এখানে কি বলা আছে। দ্য প্রপার্টি অফ, এটা খুবই ইজি, মানে ইজি লেকচার, তোমরা লাইন বাই লাইন পড়লেই বুঝতে পারবা, সো আমি একটু ফাস্ট যাচ্ছি। The property of a body by virtue of which it undergoes deformation when subjected to external force and regains its original configuration. Upon the removal of deforming external force is called elasticity. মানে এক্সটার্নাল ফোর্সটা আমরা যখন ডিফর্ম মানে রিমুভ করে দিতেছে, এটা তার অরিজিনাল শেপ রিগেইন করতেছে। The stress corresponding to the limiting value of external force up to and within which the deformation disappears completely upon the removal of external force is called elastic limit. So elastic limit is the particular point or particular limit, যে লিমিট পর্যন্ত আমরা একটা লিমিটিং ভ্যালু, যেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি এবং ফোর্স রিমুভ করলে ডিফরমেশনটা তার আগের অবস্থায় ফিরে আসতেছে, তার অরিজিনাল শেপে ফিরে আসতেছে। A material is said to be elastic if it returns to its original and unloaded dimension when load is removed. একই কথা দুই তিনবার করে এখানে বলছে। If the external force, এই লাইনটা ইম্পর্টেন্ট, if the external force is so large that the stress exceeds the elastic limits. So প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য তার ইন্ডিভিজুয়াল ইলাস্টিক লিমিট থাকতে পারে, ঠিক আছে? মাইল স্টিলের জন্য একরকম, তোমার কাস্ট আয়রনের জন্য একরকম, ঠিক আছে? প্রত্যেকটা বডির একটা পার্টিকুলার ইলাস্টিক লিমিট থাকে। when you apply load exceeds the limit of elastic limit, the material loses to some extent its property of elasticity. So elasticity property যখন লুজ করা শুরু করবে তখন তাহলে তার আগের অবস্থায় ফিরে আসার টেন্ডেন্সিটা থাকবে না। ওকে, আগের অবস্থায় ফিরে আসার টেন্ডেন্সিটা থাকবে না। ওকে, if now the force is removed, the material will not return to its original shape and size, and there will be a residual deformation in that particular material. So when you apply load beyond the elastic limit, so material will start deform.
ওকে, সো এই যে ডিফর্মটা শুরু করতেছে, সো তখন কিন্তু ম্যাটেরিয়ালটা তার আগের অবস্থা বা ইলাস্টিক প্রপার্টিটা থাকতেছে না। এই কথার সামারিটা হচ্ছে এখানে। ওকে, সো এই ইলাস্টিক লিমিটে আমরা হুকস লটা বলতে পারি। হুকস ল স্টেটস দ্যাট when a body is loaded within elastic limit, the stress is proportional to strain developed, or within elastic limit the ratio of stress applied to strain developed is constant. Okay, so এখানে বোঝা যাচ্ছে within elastic limit stress is proportional to strain is called Hooke's law. So আমরা স্ট্রেসকে যদি আমরা সিগমা আর স্ট্রেনকে যদি আমরা এপসাইলন দিয়ে ডিনোট করলে দেখা যাচ্ছে যে স্ট্রেস is the ratio of resisting force or resisting load generated in, হ্যাঁ আইসি বলো, আইসি কিছু বলতেছো? না স্যার। আচ্ছা তুমি এই যে রেজ হ্যান্ড দিছো, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এই যে মেসেজ দিছে কে? রাহাত রহমান। আই হোপ সো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাহাত কি ক্লাসে কি অ্যাটেন্ড করতে পারে না? ও রোল নাম্বার তো লেখে না, আমি বুঝবো কিভাবে? স্যার তাকবীর স্যার 27 স্যার। 27 রাহাত রহমান কি 27 রোল? স্যার জি স্যার। আচ্ছা আচ্ছা, ওর সম্ভবত নেট কানেকশন একটু প্রবলেম, ওর ইয়ের কারণে, স্থানীয় জি প্রবলেম। স্যার, ওর এলাকায় স্যার নেট হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সমস্যা নেই। স্যার তাকবীর স্যার হচ্ছে মেসেজ দিছে স্যার আমাদের চ্যাট বক্সে, স্যার একটু যদি দেখতেন স্যার। কে মেসেজ দিছে? স্যার তাকবীর রোল রহমান। 58 স্যার 58। তাকবীরে কি হয়েছে তারও? চ্যাট বক্সে মেসেজ দিছে, স্যার ইম্পর্টেন্ট মেসেজ নাকি কি সমস্যা? ক্লাস করতে পারে না স্যার, এখানে নেট পাওয়া যায় না স্যার, খুবই সমস্যা। স্যার আচ্ছা, ডেটা ঠিক লিমিট আছে, আমি ক্লাস শেষে তোমাদের সবার শুনবো, প্রবলেমগুলো শুনবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি একটু ক্লাসটা একটু আগে আনি। ওকে, সো হুকস ল যেটা, এই যে the ratio of, এখানে কি বলছে, the constant is known as modulus of elasticity or elastic modulus or Young's modulus। এই যে কনস্ট্যান্ট, সো এই যে কনস্ট্যান্টটা কিভাবে আসতেছে? কনস্ট্যান্টটা তোমার আসতেছে হচ্ছে, তোমার স্ট্রেস is proportional to strain। ওকে, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, যখন আমি একটা প্রপোর্শনাল লিমিট উঠাই দিচ্ছি একটা কনস্ট্যান্ট চলে আসতেছে, এটা তো জানি নাকি? সো কনস্ট্যান্ট ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন। সো এই কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি হচ্ছিল মানে হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি ইয়ং মডুলাস। ওকে, ইয়ং মডুলাস বা ইলাস্টিক মডুলাস। সো এই কনস্ট্যান্টটাকে আমরা সি না দিয়ে প্রকাশ করে আমরা ই দ্বারা ডিনোট করতেছি। ওকে, এই যে এখানে যে কনস্ট্যান্টের কথা বলা আছে সেটা হচ্ছে হলো ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি। সো ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ নাথিং বাট এ রেশিও অফ স্ট্রেস এন্ড স্ট্রেন। এখন রেশিও অফ স্ট্রেস এন্ড স্ট্রেন এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? রেশিও অফ স্ট্রেস ইলাস্টিক মডুলাস ইজ ইকুয়ালস টু রেশিও অফ স্ট্রেস স্ট্রেন। এখন স্ট্রেস সমান সমান আমরা কি জানি? রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। সাপোজলি আমি যদি দেখি এফ বাই এ, এফ বাই এ, আর হচ্ছে হলো তোমার স্ট্রেন কি? হ্যাঁ বলো। স্যার আমরা তো ছোটবেলায় পড়ছিলাম যে ওয়াই দিয়ে ইয়াংস মডুলাসটাকে ডিনোট করা হয় স্যার। ওয়াই দিয়ে ইয়ং মডুলাস, হ্যাঁ ওয়াই দিয়ে ডিনোট করা যায়। আমি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটির কথা বলতেছি। ঠিক আছে, দাঁড়াও, এটাকে তুমি ওয়াই দিয়েও করতে পারো। ওকে, সমস্যা নাই। মডুলাস অফ ইলাস্টিসিটি কি তুমি ই দিয়ে ডিনোট করবা, আর হচ্ছে ইয়ং মডুলাসকে তুমি ওয়াই দিয়ে ডিনোট করবা। ভেরি গুড, এই ঠিক ধরছো তুমি। দুইটা একই কি স্যার? হ্যাঁ দুইটা একই, দুইটা সেম। জি ওকে, স্যার। সো এই যে আমি এখানে কি লিখলাম? জাহিদ মনে হয় বারবার করতেছে।
ওকে আচ্ছা, সো এই যে এফ বাই এ রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, আর হচ্ছে হলো এই যে চেঞ্জ ইন শেপ, যে ডিফরমেশন যে যতটুকু হয়েছে ডেল্টা দিয়ে আমি এখানে করছি, তুমি এখানে ডেল্টা বা ডেল্টা এলও বলতে পারো, ঠিক আছে, বা ডিএলও বলতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি ডিএল একটা স্মল ডিফরমেশন ইন্ডিকেট করতে পারো, ডেল্টা দিয়েও ইন্ডিকেট করতে পারো, বা ডেল্টা এল দ্বারাও ইন্ডিকেট করতে পারো। সো এটাকে যদি আমি রেশিও করি তাহলে কি আসে, এফ এল ডিভাইড বাই এ ডেল্টা এল। এই তো এই ইকুয়েশনটা মাথার মধ্যে নিয়ে ফেলো যে এই ইকুয়েশনটা তোমার প্রবলেম সলভিং এর ক্ষেত্রে লাগবে, এ ডেল্টা এল, ঠিক আছে। সো এই ইকুয়েশনটা জাস্ট মাথার মধ্যে নিয়ে ফেলো। আমরা এটা কোথায় দেখবো, ওকে এখানে কি দেওয়া আছে দেখো, এই যে ইলাস্টিক মডুলাস যখন আমরা ডিনোট করব তখন আমরা ই দ্বারা ডিনোট করব, আর যখন ইয়ং মডুলাস লিখবো তখন ওয়াই, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি ইলাস্টিক মডুলাস এই নোটেশনটাই ইটাই ইউজ করব বেশি। সো ই ইকুয়ালস টু দেখো পি ডিভাইড বাই এল ডেল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল। সো এটাকে রেশিও করলে হয় পি এল ডিভাইড বাই এ ডেল এল। সো পিটা হচ্ছে হলো রেজিস্টিং ফোর্স, এলটা হলো অরিজিনাল লেন্থ, এটা হচ্ছে হলো তোমার ক্রস সেকশনাল এরিয়া, আর ডেল এল হচ্ছে হলো মানে ডিফর্ম লেন্থ। ওকে, ইনক্রিজ লেন্থ অর ডিক্রিজ লেন্থ, কতটুকু লেন্থ ইনক্রিজ হয়েছে বা কতটুকু লেন্থ ডিক্রিজ হয়েছে। এখন যদি আমি তোমাকে একটা প্রবলেম যদি সলভ করতে দেই, এখানে একটা ছোট্ট একটা প্রবলেম দেওয়া আছে, আমি প্রবলেমটা দেখালে তোমরা জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে বলা আছে এ রড 150 সেন্টিমিটার লং and of diameter 2 centimeter is subjected to an axial pull of 20 kilonewton. So 150 centimeter long rod diameter, cross sectional diameter হচ্ছে 2 centimeter is subjected to a axial pull load. So এখানে আমার load type বা force type টা কি, obviously tensile type load. Okay, if the modulus of elasticity of particular material rod হচ্ছে হলো is equals to 2 into 10 to the power 5 নিউটন পার মিলিমিটার স্কয়ার। সো তুমি যখনই ওই স্ট্রেস স্ট্রেনের রেশিও করবা তখন কিন্তু ইউনিটটা চলে আসে নিউটন পার মিলিমিটার স্কয়ারে। ওকে, ডিটারমাইন দ্য স্ট্রেস, দ্য স্ট্রেন এন্ড দ্য এলongation অফ দ্য রড। সো হোয়াট ইজ দ্য স্ট্রেস, স্ট্রেসের ভ্যালু কি হবে নিজে থেকে একটু বলো, কি হবে বলো, কারো কাছে ক্যালকুলেটর থাকলে স্ট্রেসের ভ্যালু বলো। টেনসাইল লোড, ঠিক আছে। সো লোড ডিভাইড বাই ক্রস সেকশনাল এরিয়া, এই যে সেন্টিমিটার, ভেরি কেয়ারফুল, তোমার যে কোনো এসআই ইউনিট যে কোনো একটা ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে। কিলো নিউটন থাকলে নিউটনে নিয়ে আসবা, মিলিমিটার থাকলে মিটার স্কয়ারে নিয়ে আসবা, ঠিক আছে, সেন্টিমিটার থাকলে মিটারে নিয়ে আসবা। ওকে, সো এই ডিফর্ম গুলো মানে কনভার্সন গুলো করে নিয়ে আসতে হবে। সো আমি প্রবলেম সলভটা দেখাচ্ছি, তাহলে দেখলে তোমাদের এই রিলেশনটা ক্লিয়ার হবে। যে given that the length of the rod is 150 centimeter, diameter of the rod is d equals to 2 centimeter 20 millimeter, a হচ্ছে হলো cross sectional area pi d square by 4, axial pull tensile load টা লেখা আছে modulus of elasticity E equals to 2 into 10 to the power 5 newton. So stress এর ইকুয়েশন জানো, sigma equals to p by a, এখান থেকে তুমি স্ট্রেসটা বের করলা, এরপরে আমরা স্ট্রেনটা বের করতেছি। স্ট্রেনটা কি, ইলাস্টিক মডুলাস ইজ ইকুয়ালস টু দ্য রেশিও অফ সিগমা এন্ড এপসাইলন। ওকে, এপসাইলন কে তুমি এপসাইলন সাইনও দিতে পারো বা অনেক সময় ই দিয়েও ডিনোট করতে পারো, ঠিক আছে। এপসাইলন দিয়ে ইউজ করাটা বেশি প্রেফারেবল। ওকে, ই, সো সিগমা ডিভাইড বাই ই করলে আমি এখানে স্ট্রেনটা পেয়ে যাচ্ছি। আমাকে লাস্টে কি করতে বের করতে বলছে, এলongation অফ দ্য রড। সো এলongation অফ দ্য রড বের করতে হলে আমি আবার স্ট্রেন ইকুয়েশন লিখলাম, ই ইকুয়ালস টু ডিএল বাই এল। তুমি টোটাল লেন্থ জানো, তুমি ডিএল টা এখান থেকে বের করলা। ওকে, প্রবলেমটা কিন্তু খুবই ইজি, জাস্ট স্ট্রেস স্ট্রেন আর হচ্ছে এলongation বের করার। সো এই প্রবলেমটা কি বুঝতে কারো প্রবলেম আছে? এখানে দেখো তোমার স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার, এলongation সেন্টিমিটার রাখছে, ঠিক আছে। এটা তো একটা বইয়ের প্রবলেম, সো এখানে ইউনিট নিয়ে এতটাই করে না, বাট চেষ্টা করবা সবকিছু একটা সিঙ্গেল ইউনিটে আনতে। মিটার মানে মিটার, নিউটন মানে নিউটন, ঠিক আছে।
সো সেন্টিমিটার মিলিমিটার যাই থাকুক না কেন সবকিছুকে একটা ফর্মে নিয়ে আসবা। ওকে, সো আমরা যাতে এলংগেশনটা মিটারে পাই আর হচ্ছিল স্ট্রেসের ভ্যালুটা আমরা পাই হচ্ছিল নিউটন পার মিটার স্কয়ার। সো সেম টাইপের আরেকটা প্রবলেম দেওয়া আছে, এটা তোমরা নিজেরা সলভ করবা, আমি তোমাদের ফাইলটা দিয়ে দিব নি আজকে, তোমরা এই প্রবলেমটা নিজেরা বাসায় ট্রাই করবা। ওকে, সো আমাদের নেক্সট টপিক স্ট্রেস স্ট্রেন কার্ভ। সো স্ট্রেস স্ট্রেন কার্ভ হচ্ছে হলো টেনসাইল টেস্ট। এখন স্ট্রেস স্ট্রেন কার্ভ সম্পর্কে তোমরা তো অনেক আইডিয়া পাইছো, বাট স্ট্রেস স্ট্রেন কার্ভটা মেইন যে এই জেনারেশনটা যে হচ্ছে কার্ভটা, এই কার্ভ জেনারেশনটা আমরা কিভাবে করতেছি, কেউ কোনো আইডিয়া দিতে পারবা? টেস্টিং মেশিন থেকে স্যার, কি মেশিন থেকে? স্ট্রেস স্ট্রেন টেস্ট করার একটা মেশিন আছে স্যার, নামটা ভুলে গেছি। নামটা ভুলে গেছো? আচ্ছা, ভেরি গুড, তুমি বুঝতে পারছো। কেউ কি বলতে পারবা মেশিনটার নাম কি? ইউনিভার্সাল টেস্টিং মেশিন। টেস্টিং মেশিন স্যার। ইউনিভার্সাল টেস্টিং মেশিন। কেন, নিচে স্লাইড দেখা যাচ্ছে নাকি জানতা কোনটা? আচ্ছা, সমস্যা নাই। তোমাদের এই যে টেনসাইল টেস্ট, ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মেইন পারপাসটাই হচ্ছিল আমরা এখানে টেনসাইল টেস্টটাই করতেছি, ঠিক আছে? এখন ইউনিভার্সাল টেস্টিং মেশিনে যদি আমি টেনসাইল টেস্ট, কম্প্রেসিভ টেস্টও করা যায়, এমন না যে কম্প্রেসিভ টেস্ট করা যায় না। আমি এখানে যদি টেনসাইল টেস্ট করি, টেনসাইল টেস্টের তার মানে এখন আমাকে বডিটা যে কোনো কিছু হতে পারে, ডাকটাইল বডি হতে পারে, আবার ব্রিটল বডিও হতে পারে, ঠিক আছে? সো এই যে ডাকটাইল বডি, ব্রিটল বডি, সেটা কিন্তু আমরা যখন টেস্ট করতে যাব এবং টেস্ট করার সময় আমরা কিন্তু সেই জিনিসটা খেয়াল করবো। আমরা একটু শুরু করি, আজকে আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভের হয়তো শুরুটা করতে পারতেছি না, তারপর আমরা বেসিক যে আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভটা কোথা থেকে আসছে সেই জিনিসটা আমরা আগে একটু দেখি। এই জিনিসটা, এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভে যে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এটা কিন্তু তোমরা 244 মেকানিক্স অফ সলিড ল্যাবে ফার্স্ট এক্সপেরিমেন্টে কিন্তু টেনসাইল টেস্ট, সেখানে কিন্তু তোমরা ইউটিএম মেশিন সম্পর্কে ইন্ট্রোডিউস হবা। সো স্ট্যান্ডার্ড টেনসাইল টেস্ট ইনভলভ সাবজেক্টিং a circular bar of uniform cross section to a gradually increasing tensile load until the failure occurs. So tensile test এর মেইন যে তোমার অবজেক্টিভটা হচ্ছে তুমি সার্কুলার বার একটা নিবা, ওকে, একটা পার্টিকুলার লেন্থের সার্কুলার বার নিবা, দুই সাইড থেকে তুমি টেনসাইল লোডটা ইনক্রিজ করবা এবং ততক্ষণ পর্যন্ত ইনক্রিজ করবা আনটিল দ্য ফেইলিওর অকার্স। তার মানে যতক্ষণ না পর্যন্ত এটা, এখন টেনসাইল লোড যখন তুমি অ্যাপ্লাই করবা, এটার মধ্যে দুই টাইপের কেস হতে পারে। ফর ব্রিটল ম্যাটেরিয়াল এটা কি হতে পারে, একবারে কোনো ডিফর্মেশন ছাড়া একবারে ভেঙে যাবে, ওকে। ফর ডাকটাইল ম্যাটেরিয়াল দেয়ার মাস্ট বি সাম প্লাস্টিক ডিফর্মেশন, ওকে। একটা 5 থেকে 12% পর্যন্ত এটা এলংগেশন হতে পারে। একটা বডি যদি 100 মিটার হয়, তার 112 মিটার পর্যন্ত এটা এলংগেশন হতে পারে ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। সো এরপরে কিন্তু আস্তে আস্তে নেকিং ফর্ম করবে এবং মাঝখান থেকে এটা জিনিসটা ফ্র্যাকচার হয়ে ছিঁড়ে যাবে, ঠিক আছে? সো আমি কিন্তু সেই রাপচার পয়েন্ট বা সেই নেকিং ফর্মেশন পর্যন্ত বা আলটিমেট স্ট্রেস যে পয়েন্টটা, যে পয়েন্ট থেকে একবারেই মানে মাঝখানে এটার ডাইমেনশনটা রিডাকশন হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু আমি অবজার্ভ করব, ওকে। সো চেঞ্জ ইন লেন্থ অফ এ সিলেক্টেড gauge length of a bar is recorded by extensometer, okay. So gauge length টা হচ্ছে হলো বেসিক্যালি তোমার মানে গেজ লেন্থটা হচ্ছে বেসিক্যালি তুমি যখন করতেছো বিফোর টেস্টিং এর আগে কিন্তু তুমি যে দুইটা সাইডে হচ্ছিল তুমি মানে টেনসাইল লোড অ্যাপ্লাই করো, সেই দুইটা পয়েন্টের মধ্যে তুমি ডিসটেন্সটা মেজার করতেছো, সেটা হচ্ছে গেজ লেন্থ, ঠিক আছে? সো এই লেন্থটা কিন্তু তুমি যখন আস্তে আস্তে ডিফর্ম করবে, তখন তুমি দুই সাইডে গেজ লেন্থ কন্টিনিউয়াসলি এক্সটেন্সোমিটারের সাহায্যে তুমি চেক করতে থাকবে যে কতটুকু ডিফর্ম করতেছে। A graph is plotted with load versus extension, okay, load versus extension or stress versus strain. So এই যে টেস্টিংটা আমরা করতেছি হচ্ছিল সেই ইউনিভার্সাল টেস্টিং মেশিন। সো আমাদের স্ট্রাকচার ল্যাবে ইউনিভার্সাল টেস্টিং মেশিনটা আছে, অ্যাপারেটাসটা আছে। সো এইখানে এই যে মাঝখানে দেখো, এই যে মাঝখানে একটা যে ম্যাটেরিয়ালটা আমাদের মেটাল স্পেসিমেন যেটা নিয়ে আমি টেস্ট করব, সেটাকে আমি দুই সাইডে এটাকে গ্রিপ করলাম, গ্রিপ করে আমি এর মধ্যে টেনসাইল লোড কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে থাকলাম। সো এখানে কি বলা আছে, দ্য রেজাল্ট ফ্রম দ্য টেস্ট আর কমনলি ইউজড টু সিলেক্ট এ ম্যাটেরিয়াল ফর অ্যান অ্যাপ্লিকেশন ফর কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড টু প্রেডিক্ট হাউ এ ম্যাটেরিয়াল উইল রিঅ্যাক্ট আন্ডার আদার টাইপস অফ ফোর্স। এই যে ম্যাটেরিয়ালের যে তোমার কিন্তু দেখবা যে স্ট্রাকচার ল্যাব, সিভিল ডিপার্টমেন্টে দেখবা যে স্ট্রাকচার ল্যাবে
সাধারণত হচ্ছিল রড টেস্টিং বা ডিফারেন্ট ম্যাটেরিয়াল টেস্টিং এর জন্য আসে। সো ম্যাটেরিয়াল যে আমরা টেনসাইল টেস্ট করতেছি, এগুলো কেন করতেছি? মেইনলি হচ্ছিল আমরা হয়তো বিভিন্ন গ্রেডের রড থাকে, বিভিন্ন ডিফারেন্ট গ্রেডের রড থাকে। সো কোন রডটা ইউজ করবে? সো তুমি যখনই তুমি একটা স্ট্রাকচার ডিজাইন করবা, তোমার জন্য কিন্তু মেশিন ডিজাইন যখন তুমি পড়বা, একটা কলাম ডিজাইন যখন পড়বা, বা তুমি যখন একটা স্ট্রাকচার ডিজাইন পড়বা, তখন কিন্তু তোমার কিছু পার্টিকুলার রিকোয়ারমেন্ট থাকবে যে এই স্ট্রাকচারের এর আলটিমেট স্ট্রেংথ হচ্ছে এরকম থাকবে, ঠিক আছে? তার জন্য আমার এই পার্টিকুলার এই গ্রেডের রডটা ইউজ করতে হবে, যে হ্যাঁ আমার এই স্ট্রাকচারটা টিকে থাকার জন্য বা এই আলটিমেট স্ট্রেংথটা মেনটেন করার জন্য আমাকে এই গ্রেডের রডটা ইউজ করতে হবে। সো সেই গ্রেডের রডের এই প্রপার্টিগুলা সেটা এক্সিস্ট করে, ঠিক আছে? সো সেই রডটা এই প্রপার্টিগুলো এক্সিস্ট করে কিনা সেটার জন্য টেস্টিং এর জন্য আমরা ইউনিভার্সাল টেস্টিং মেশিনটা ইউজ করব। সো ফার্স্ট অফ অল আমরা কিন্তু এটার কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করি এবং প্রেডিক্ট করি যে হাউ এ ম্যাটেরিয়াল উইল রিঅ্যাক্ট আন্ডার টাইপস অফ ফোর্সেস। এটার উপর আমরা টেনসাইল লোড অ্যাপ্লাই করব, এটার উপর আমরা কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করব, এটার উপর আমরা বেন্ডিং লোড অ্যাপ্লাই করব, এটার উপর আমরা হচ্ছিল স্ট্যাটিক টেস্টিং মেশিনে হচ্ছিল আমরা ফ্লাকচুয়েটিং লোড অ্যাপ্লাই করব, রিপিটেড ফ্লাকচুয়েটিং লোড অ্যাপ্লাই করব। রিপিটেড ফ্লাকচুয়েটিং লোড গুলো কখন হয় বলো তো? রিপিটেড ফ্লাকচুয়েটিং লোড গুলো কিন্তু তোমার সাপোজ তোমার যদি মনে করো আর্থকুয়েকের সময় কিন্তু তোমার কিন্তু লোডটা কিন্তু টেনসাইল বা কম্প্রেসিভ থাকে না, এটা কিন্তু রিপিটেড ফ্লাকচুয়েটিং লোড কিন্তু হতে থাকে, ভাইব্রেশন হতে থাকে, ঠিক আছে? ভাইব্রেশন অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ ভাইব্রেশন জেনারেট করে। সো এই যে টেনসাইল টেস্ট, কম্প্রেসিভ টেস্ট, বেন্ডিং টেস্ট, রিপিটেড ফ্লাকচুয়েটিং টেস্ট সাচ এস হচ্ছিল ফ্যাটিক টেস্টিং মেশিন অ্যাপারেটাস, এই টেস্টিং গুলাকে আমরা সাইড বাই সাইড টেস্টিং করার পরে কিন্তু আমরা একটা ম্যাটেরিয়ালের গ্রেড সার্টিফিকেশন করি, হ্যাঁ এই ম্যাটেরিয়ালটা এই প্রজেক্টের জন্য ইউজ করা যায়। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কিভাবে হয়, প্রসেসগুলো? এই প্রসেসগুলো হয় হচ্ছে তুমি যখন সাপোজলি মনে করো তুমি একটা ব্রিজ ডিজাইন করছো, তুমি একটা ব্রিজের স্ট্রাকচার তৈরি করতেছো, কনস্ট্রাকশন কোম্পানি চালাচ্ছো বা যেটাই করতেছো, তুমি হয়তো টেন্ডার দিলা। সো টেন্ডার দেওয়ার পরে এরপর দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল যারা যারা ইয়েরা কাজ নিতে চায় তারা কি করবে, তাদের ডিফারেন্ট ম্যাটেরিয়াল গুলা নিয়ে আসবে, নিয়ে আসে দেন হচ্ছে টেস্টিং করাবে। টেস্টিং এর যদি সার্টিফিকেট পায় দেন হচ্ছে ওই সার্টিফিকেট গুলা তোমাকে ইয়েতে দিতে হবে, যে জায়গায় তুমি ইউজ করবে সেই জায়গায় টেস্টিং সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্লাই করতে হয়, এটা কিন্তু নিয়ম, ঠিক আছে? মনে করো তুমি ইয়েতে সাপোজলি মনে করো যে বিআরটিএ গাড়ি যখন রেজিস্ট্রেশন করে, গাড়ি কিন্তু সিসিটা মেজার করে, ঠিক আছে? তো সিসিটা অনেক সময় কিন্তু যখন তার মধ্যে যখন ডাউট আসে যে না সিসি সে কম বলতেছে বা সিসিটা সে মেজার করতে চায় বা আদার যে প্যারামিটার গুলো মেজার করতে চায়, বিআরটিএ হয় বুয়েট বা এমআইএসটি তে পাঠায় দেয়, ঠিক আছে? সো বিআরটিএ বুয়েট বা এমআইএসটি তে যখন গাড়িগুলো পাঠায় দেয়, তখন গাড়িগুলোর আমরা ব্রেক পাওয়ার, ব্রেক টর্ক, এমিশন টেস্ট, তারপর হলো সিসি ক্যালকুলেশন, এগুলো করে কিছু বেসিক টেস্টিং করে আমরা চেসিস এর যা তারপর হচ্ছে ইঞ্জিন ডায়নামোমিটারের টেস্ট গুলো করি। এগুলো করার পরে আমরা কিন্তু একটা সার্টিফিকেট দিই। এই সার্টিফিকেট গুলো কি করে, ওই পার্টিকুলার তোমার যে গাড়ির মালিক বা যে গাড়ি কোম্পানিগুলো তারা কি করে সার্টিফিকেট গুলো বিআরটি তে জমা দেয়, তখন বিআরটি এই জিনিসটাকে অথরাইজ করে দেয়। বিআরটি কিন্তু টেস্ট করে না, করে বাট খুব অল্প স্কেলে করে। যখন বেশি হয়ে যায় তখন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে পাঠায়, বুয়েটে পাঠায়, এমআইএসটি তে পাঠায়। সিম্পলি পাম্প টেস্টও কিন্তু এইভাবে হচ্ছে। ওকে, আমাদের যে পাম্প টেস্টিং যে বেঞ্চটা আছে, এখানে কিন্তু আমরা কিন্তু সাবমার্সিবল পাম্প কিন্তু টেস্ট করি, সেন্ট্রিফিউগাল কিছু সেন্ট্রিফিউগাল পাম্পও টেস্ট করি, আরএফএল এর সেন্ট্রিফিউগাল পাম্প টেস্ট করে, আরএফএল এর সাবমার্সিবল পাম্প টেস্ট করে, কিছু জার্মান কিছু বাইরের থেকে কিছু পাম্প আসে যেগুলো এই দেশে বিক্রি করতে চায়। তো এগুলো বিক্রি করতে গেলেও কিন্তু এই যে অথরাইজেশন পাওয়া, এই দেশের কোয়ালিটি কন্ট্রোল বা বিএসটি এর কাছে অথরাইজেশন পাওয়াটা, এটা পাইতে হলে কিন্তু তাকে সেই টেস্টিং রিপোর্ট গুলো দিতে হয়। সো সেগুলোর জন্য কিন্তু আমাদের কাছে আসে কিন্তু এটা, বুঝতে পারছো? আচ্ছা, সো আজকে ক্লাস যেহেতু টাইম শেষ, আমি এখানে কুইট করতেছি। এটা হচ্ছিল তোমাদের সেই ইউনিভার্সাল টেস্টিং অ্যাপারেটাস, মাঝখানে হচ্ছিল এই যে এই রডটা হচ্ছিল গ্রিপ করছে। স্যার কতখানি ইউনিফর্মলি হচ্ছে তারপরে কতখানি প্লাস্টিক্যালি হচ্ছে এটা কিভাবে মেজার করে? এই যে ইউনিফর্মলি হচ্ছে কতটুকু প্লাস্টিক্যালি হচ্ছে সেটা পুরোপুরি তোমার, তুমি জাস্ট হচ্ছে হলো তুমি হচ্ছে ম্যাটেরিয়ালের দিকে তাকায় থাকবা, ঠিক আছে? ম্যাটেরিয়ালের চেঞ্জ অফ শেপের দিকে তাকায় থাকবা, যে এটা শেপটা কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমে দেখবা যে কোনো শেপের চেঞ্জ নাই, আস্তে আস্তে দেখবা যে ম্যাটেরিয়ালটা এলংগেট হচ্ছে, তখনই ধরে নিবা যে ম্যাটেরিয়ালটা আর মানে ইলাস্টিক অবস্থায় নাই, তখন প্লাস্টিক ডিফর্মেশন শুরু হয়েছে। একটা সময় পর দেখা যাবে ম্যাটেরিয়ালের মাঝখানে এই ডাইমেনশনটা রিডাকশন হচ্ছে, নেকিং ফর্ম হবে, ঠিক আছে? দেখবা যে মাঝখানে দেখবা যে এরকম, এই যে এইখানে ছবিটা তুমি একটু খেয়াল করো, এই যে ইনিশিয়ালি দেখো এই যে এল নটটা হচ্ছে গেজ লেন্থ, এরপরে দেখো লেন্থটা ইনক্রিজ হচ্ছে, এরপরে দেখো মাঝখানে দেখো নেকিং ফর্ম হচ্ছে, দেখছো?
মাঝখানে কিন্তু রিডাকশন হয়েছে, একটা সময় পর দেখবে নেকিং হতে হতে মাঝখানে কিন্তু ছিঁড়ে যাচ্ছে বা রাপচার হয়ে যাচ্ছে, ব্রেক করে ফেলতেছে। সো এই যে চারটা ছবির প্যাটার্ন, এই চারটা ছবির প্যাটার্নে আমরা এই কার্ভটা ডেসক্রাইব করবো আমরা নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে আমরা এই ফিগারটা এক্সপ্লেইন করব। এবং এই যে আমরা ইউটিএম মেশিনে এই যে টেস্ট রিপোর্ট, এটা কিন্তু একটা ইউটিএম মেশিনের টেস্ট রিপোর্ট। এই রিপোর্টে আমরা এরকম একটা কার্ভ পাই। এই কার্ভে দেখো বামে কিন্তু স্ট্রেসের ভ্যালু আর ডানে হচ্ছে এলংগেশনের ভ্যালু, ঠিক আছে? এই দেখো এই ম্যাটেরিয়াল, এটা হচ্ছে যে ম্যাটেরিয়ালের জন্য টেস্ট করা হয়েছে, এই ম্যাটেরিয়ালের জন্য তোমার এলংগেশন ভ্যালু ছিল কত দেখো, 4 থেকে 5%, মানে 5% পর্যন্ত এটা ইলাস্টিক লিমিট ছিল। এরপরে দেখো যে এটার মধ্যে প্লাস্টিক ডিফর্মেশন শুরু হয়েছে, কোন পর্যন্ত ডিফর্ম করছে, 22% পর্যন্ত এটা ডিফর্ম করছে, এবং 22% এর পর 26% 25% এর মাথায় এটা একবারে ফেল করছে। বুঝতে পারছো? সো প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য কিন্তু আমাদের এই স্ট্রেস স্ট্রেন এবং কোন স্ট্রেসের ক্ষেত্রে এটা ফেল করবে, দেখো এই যে দেখো এখানে স্ট্রেসের ভ্যালু কত, 600 মেগাপ্যাসকেল, ঠিক আছে? আলটিমেট স্ট্রেসের ভ্যালু কত যখন নেকটা ফর্ম শুরু করে, সেটা হলো 750 মেগাপ্যাসকেল। সো এই কার্ভের এই রেজাল্টটা কিন্তু আমরা ইউটিএম মেশিনে, তোমার কম্পিউটার ডিজিটাল সিস্টেমে এটা হলো ইউটিএম মেশিন টেস্ট করে। এখানে কিন্তু ম্যানুয়াল ডাটা নেওয়ার কিছু নাই। ইউটিএম মেশিন হচ্ছে তুমি ম্যাটেরিয়ালের ডিফরমেশনটা অবজার্ভ করবা এবং তুমি এই কার্ভটা কিন্তু কম্পিউটারে অটোমেটিক ডাটা থেকে নিউমেরিক্যালি সলভ করে তুমি ডেটাগুলো পেয়ে যাবা, ঠিক আছে? কম্পিউটারে কিন্তু এই যে মনে করো এখান থেকে 0 থেকে 850 পর্যন্ত, কম্পিউটার কিন্তু 0 থেকে 50 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 850 পর্যন্ত প্রত্যেক মেগাপ্যাসকেল মানে লোড অ্যাপ্লাই করার জন্য কত মানে মিনিমাম ডিফরমেশন হয়েছে, প্রত্যেকটা হিসাব কিন্তু তুমি কম্পিউটার থেকে ডেটা থেকে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? সো তুমি তখন কিন্তু আরো কেয়ারফুলি অবজার্ভ করতে পারবা যে অ্যাকচুয়ালি কোন পয়েন্টে তোমার ডিফরমেশনটা শুরু হয়েছে। সো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো মানে ডিটেইলসে ডিসকাস করব। আজকে আমি এখানেই কুইট করতেছি। সো আর কারো কিছু কোশ্চেন আছে বলো? ক্লাসে পার্টিসিপেন্ট আছে 58 জন, এখন 57 জন আছে। আচ্ছা মেসেজে কে লিখছে কি একটু দেখি আমি। তাকবীর, আসসালামু আলাইকুম স্যার, ইট ইজ not possible for me because of mobile data limitation. If MIC provide more data then I আচ্ছা তাকবীরের মোবাইল ডেটার প্রবলেম, আচ্ছা ওকে কোনো সমস্যা নাই। ঠিক আছে আমি তাকবীরেরটা আমি ব্যাপারটা দেখতেছি। ওকে কারো কোনো কোশ্চেন আছে? রেকর্ডিংটা দিয়ে দিয়েন স্যার। রেকর্ডিংটা দিয়ে দিব, আচ্ছা ঠিক আছে আমি রেকর্ডিংটা দিয়ে দিব। আমি অ্যাটেন্ডেন্সটা করে রাখি, মার্ক করে রাখি এটা। তোমাদের মানে ঈদের আগে লাস্ট ক্লাস কবে পর্যন্ত বলছে কিছু? না স্যার কিছু বলে নাই। কিছু বলে নাই? তোমরা কি ঈদের মধ্যে ক্লাস করতে যাচ্ছ? না স্যার। জি স্যার ঈদের দিনও ক্লাস হবে। ঈদের দিনে ক্লাস করবা? এমআইএসটি হচ্ছে ইনশাআল্লাহ স্যার ঈদের দিনও স্যার ক্লাস করব। আমাদের পারফেক্ট ইঞ্জিনিয়ার বানাচ্ছে। পারফেক্ট ইঞ্জিনিয়ার বানাচ্ছে। এখন বলো তোমরা এখানে তোমাদের সলিউশনটা তোমরা কি বলতে চাও যে স্যার এখানে সলিউশন আর কি হতে পারে? ক্লাস অফ করে বসে থাকবে? এখন যদি এই বছর যদি ক্লাস না হয় তাহলে কি করবা? বসে থাকবা? আমাদের তো লাস্টের 2 মাস বন্ধই থাকে, তখন ক্লাস নিয়ে নিবে। স্যার যদি স্যার ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি পর্যন্ত হচ্ছে এরকম থাকে তাহলে কি আমরা 3-1 এমনি শুরু করব স্যার? না 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 প্রশ্নই আসে না স্যার এটা তো 2-1 এর সময় হয়েছিল, 2-2 না 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 প্রশ্নই আসে না। তোমাদের পরীক্ষা হতে হবে আগে, সবার আগে পরীক্ষা হতে হবে। তো স্যার 2-1 এর এক্সামটা কিভাবে নিবে উঠাবে না, এটা শিওর থাকো। স্যার অন্যান্য জায়গায় তো স্যার আগে যেরকম ছিল সেরকমই আছে স্যার। কিরকম আছে স্যার রুয়েট কুয়েট টুয়েটে তো স্যার এখনো স্যার আমরা যেভাবে ক্লাস করছি স্যার ওরা যেভাবে ক্লাস করে না স্যার। আচ্ছা না করলেও আস্তে আস্তে চলে আসবে। তোমরাও তো শুরু থেকে ক্লাস করতে চাও নাই, এখন ওরা সেটা সেই স্টেজে আছে। আমরা আমাদের ব্যাচের চেয়েও সিনিয়র হয়ে গেছি আর কি। হ্যাঁ তোমরা শোনো, তোমরা এদিক থেকে একটা অ্যাডভান্টেজ পাবা, আমি বলি এটাই শান্তনা। একটা অ্যাডভান্টেজ পাবা হচ্ছে তোমরা তোমাদের ব্যাচমেট যারা আছে কুয়েট চুয়েট রুয়েট বুয়েট যেখানেই আছে না কেন, তোমরা দেখবা যে তাদের থেকে মোটামুটি 6 মাস 7 মাস আগে বের হয়ে যাবা। সো এটার একটা অ্যাডভান্টেজ তোমরা এখন হয়তো বুঝতে পারতেছো না, বের হয়ে দেখবে কিছু পারি না স্যার বের হয়ে লাভ কি স্যার? বের হয়ে লাভটা কি স্যার? শোনো 4 বছর পর তোমার এমনিও মাথায় কিছু থাকবে না, ঠিক আছে? সো এখন খালি জাস্ট দেখে যাও, শুনে যাও, আর কোনো প্রবলেম থাকলে তোমাকে তো আমি
সময় দিচ্ছি, আমি তোমাকে ম্যাটেরিয়াল দিচ্ছি, আমি তোমাকে অনেক স্টোরি যাচ্ছে। এই যে আমি আজকে যতটুকু পড়ালাম, এই পড়াটা কিন্তু ক্লাসে যদি আমি পড়াইতাম 10 মিনিটের বেশি লাগতো না, অথচ আমার পড়াটা পড়াইতে অলমোস্ট 30-40 মিনিট চলে যাচ্ছে। এক কথা হয়তো আমাকে 2-3 বার বলা লাগতেছে, ঠিক আছে? সো কিন্তু কিছু করার নাই, কজ আমাকে তো বুঝতে হবে যে তোমাদেরকে আমার মানে কথার সাথে কোপ আপ করে যেতে হবে। বেশি ফাস্ট গেলেও তোমরা ধরতে পারবে না, আর বেশি স্লো গেলেও স্যার পেজটা যেমন স্লো স্যার হয়ে যাবে। হচ্ছে আমরা যদি স্যার মানে 2 শেষ করব স্যার, এরপর তো আমরা 2 পরীক্ষা দিব স্যার। এরপর স্যার যখন আমাদের আবার 2-1 এর পরীক্ষা দিতে বলবো স্যার, তখন তো আমাদের মাথায় আর কিছু নাই যে 2-1 আমরা আসলে কি পড়ছিলাম না পড়ছিলাম। তো 6 মাস পর স্যার যখন তারপরে আমাদের ওই স্যার পরীক্ষাটা দিতে বলবে, তখন তো স্যার আমরা একটা ঝামেলায় পড়ে যাবো স্যার। না না, আবার তোমাদের স্যার ল্যাবের ক্ষেত্রে তো সেম, ল্যাবে যা করেছিল বেশিরভাগই তো এখন মাথার উপর দিয়ে যাবে। ল্যাবে যা করেছে, ল্যাবে কি তোমরা কি এমনি কি সিরিয়াস থাকো খুব? না স্যার, না স্যার। এই যে না স্যার বলতেছো, তার মানে সিরিয়াস থাকো না নাকি? স্যার ইঞ্জিনিয়ারিং থেকে ল্যাব বাদ দিয়ে দাও, যেহেতু লাগতেছে না। সবাই এমনি পাস করে দেওয়া দরকার স্যার। শুধু কষ্ট করে 3 ঘন্টা বসে থেকে ল্যাবে। কষ্ট করে এভাবে তো হবে না তোমাদের। তুমি এখন দেখো, তুমি এই যে তোমাকে যদি আমি ল্যাবটা না করাই, এই যে টেনসাইল টেস্ট, তারপরে ইমপ্যাক্ট টেস্ট, তারপরে তোমার ফ্যাটিক টেস্টিং, তারপরে হচ্ছে হার্ডনেস টেস্ট, ব্রিটলনেস টেস্ট, আমি তোমাকে থিওরি যত পড়াই না কেন, হার্ডনেস ব্রিটলনেস যত চিল্লাচিল্লি করি না কেন, ডাক্টিলিটি টেনসাইল যত চিল্লাচিল্লি করি না কেন, তুমি যতক্ষণ না ইউটিএম মেশিনের সামনে না দাঁড়াবা, যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে কানে ওই মেশিনটা ব্রেক করার আওয়াজটা কানে না ঢুকতেছে, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ভালো করে বুঝবা না। এটা কিন্তু আমার কথার সাথে মিলাই নিও। তুমি আমি তোমাকে যতই বুঝাই, তুমি কিন্তু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম তুমি কখনোই বুঝবা না, আনলেস যতক্ষণ না পর্যন্ত তুমি ইউটিএম মেশিনের সামনে না যাবা, ততক্ষণ না পর্যন্ত তুমি ম্যাটেরিয়ালের ওই ব্রেকের, বুঝতেছো, একটা রড যখন ব্রেক হয় তার সাউন্ডটা কিরকম হয়, জি তো স্যার। সেই রকম লোডটা যতক্ষণ অ্যাপ্লাই মানে নিজের চোখে না দেখবা, ততক্ষণ পর্যন্ত তুমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা বিলিভ করবা না। 50 থেকে নাকি ল্যাব শুরু হবে অনলাইনে, তখন এখন জুমে 15 থেকে ল্যাব শুরু হবে, এখন কিভাবে শুরু হবে সেটা হয়তো অথরিটি ডিসাইড করবে। জুমে তবে মনে হয় স্যার শব্দ শুনতে হবে তখন। শব্দ না, শব্দ তুমি ফিজিক্যালি শোনো, আর হচ্ছে রেকর্ডিং এ শোনো, যেভাবে শোনা শুনবা, ঠিক জুমে আছে? শুনতে হবে তখন। স্যার মাইকটা মেশিনের কাছে নিয়ে জি স্যার, স্পিকারটা আচ্ছা, তোমাদের যে স্যার হচ্ছে 244 সেশনালে আছে, তাকে বলবা যে স্যার